আমাদের মধ্যে কম বেশি আমরা অনেকেই শুটকিটা খেতে পছন্দ করি। আর সেই শুটকি লাভার্সদের জন্য আমার আজকের রেসিপি বালা চাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালোরিং বাইট। বালা চাও আমরা অনেকেই তৈরি করে নিতে পারি, তবে আজকের বালা চাও রেসিপিতে আমার থাকবে কিছু টিপস। এতে করে বালা চাওটা অনেক দিন মচমচে সংরক্ষণ করা যাবে। আশা করি এই টিপসগুলো নতুনদের অনেক উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমার আজকের রেসিপি। বালা চাও তৈরিতে আমি এখানে ছোট চিংড়ি নিয়েছি 2.5 কাপ পরিমাণ। চাইলে আপনারা ছোট ছোট যে চিংড়ি মাছটা আছে সেটা দিয়েও এই বালা চাওটা তৈরি করে নিতে পারবেন। তো এর সমপরিমাণ এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, আর তার অর্ধেক লাগছে এখানে রসুন কুচি। এবার আমি শুটকিগুলোকে একটুখানি টেলে নিব। তো খুব বেশিক্ষণ সময় ধরে টেলে নিব না, অল্প কিছুটা সময় নিয়েই আমি শুটকিগুলোকে হালকা করে একটু টেলে নিচ্ছি লো ফ্লেমে। শুটকিটাকে একটুখানি টেলে নিলে হবে কি, শুটকির মধ্য থেকে শুটকির স্মেলটা খুব ভালোভাবেই আসবে। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, কুসুম গরম পানি। এই পানিটা দিয়ে আমি এখন শুটকিটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে শুটকির ময়লাটা খুব ভালোভাবে উঠে আসবে। তো প্রথম অবস্থায় শুটকির মধ্য থেকে যে ময়লাটা উঠেছে তাতে পানিটা কিন্তু একেবারে ঘোলা হয়ে গেছে। এই যে একটা ময়লা পানি বের হয়েছে। তো আমি কুসুম গরম পানি দিয়ে শুটকিটাকে 3 বারের মতো ধুয়েছি, আর নর্মাল পানি দিয়ে আরও কয়েকবার ধুয়ে নিয়েছি। এখন আমার পানিটা একেবারে ক্লিন এসেছে। এবার একটা স্ট্রেনারের মাধ্যমে শুটকির পানিটাকে আমি ঝরিয়ে নিব। কিছুক্ষণ এভাবে রেখে দিব, এতে করে শুটকি থেকে পানিটা ঝরে যাবে। এরপর আমি শুটকিগুলোকে একটা কিচেন টিস্যুর মধ্যে বিছিয়ে রেখে পানিটা শুকিয়ে নিব। যেহেতু আমার সময় কম ছিল তাই আমি এভাবে করেই শুটকিটাকে শুকিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে আরও আগ থেকেই শুটকিটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে এভাবে করে রেখে দিবেন, তাহলে কিন্তু শুটকির থেকে পানিটা সম্পূর্ণরূপে ঝরে যাবে। এবার ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি প্যানে। এখানে আমার প্রথম টিপস হচ্ছে তেলটা একটু বেশি করে দিয়ে সব উপকরণগুলো ডিপ ফ্রাই করে নিতে হবে। এতে করে ডুবন্ত তেলের মধ্যে উপকরণগুলো ডিপ ফ্রাই হয়ে মচমচে থাকবে অনেক দিন পর্যন্ত। তাই একটু বেশি করে তেলটা দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দিয়ে আমি এখন ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে একেবারে বেরেস্তা করে নিব, যেন একদম মচমচে থাকে সেভাবে করে বেরেস্তাটাকে তৈরি করে নিতে হবে। তো নাড়া স্টপ করা যাবে না, নাড়াটা স্টপ করলে কিন্তু পেঁয়াজের এক সাইড দিয়ে কালার আসবে, আরেক সাইড দিয়ে কালার আসবে না। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। তো পেঁয়াজটা এখানে আস্তে আস্তে ডিপ ফ্রাই হয়ে আসছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন আমি প্যান থেকে এই পেঁয়াজটাকে তাড়াতাড়ি তুলে নিতে হবে, না হলে এর কালারটা কিন্তু আরও বেশি দ্রুত চলে আসবে, আরও কালচে হয়ে যাবে। তো একটা স্ট্রেনারের মাধ্যমে আমি এভাবে করে তেলটা ঢেলে দিব, এতে করে পেঁয়াজগুলো খুব দ্রুততার সাথে আমি তেল থেকে তুলে নিতে পারবো। আর এভাবে করে নিলে তেলটা খুব ভালোভাবেও ছাকা হয়ে যাবে। আর অনেক সময় হয় কি, একটু একটু করে আমি পেঁয়াজ তেল থেকে উঠাতে অন্য পেঁয়াজগুলো যেগুলো তেলের মধ্যে থাকে সেগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। খুব দ্রুততার সাথে এই কাজটা করা হয় বলে পেঁয়াজের কালারগুলো সব একরকম থাকে। কিছুটা তেল ঝরিয়ে এখন আমি টিস্যুর ওপরে পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিলাম। আর এখানে তেলটাও আমার একেবারে ক্লিন হয়ে গেছে। এবার আমি আবার সেই তেলটা প্যানে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে আমরা চিংড়িগুলো ভেজে নেব। তো চিংড়িগুলো এখন অনেকটাই শুকিয়ে এসেছে, আর টিস্যুটাও একদম ভিজে গেছে। তো এবার একটা বাটির মধ্যে চিংড়ি শুটকিগুলো আমি তুলে নিচ্ছি। এবার সবগুলো চিংড়ি আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। চুলার ফ্লেমটা প্রথমে আমি একটু মিডিয়ামে রেখে তেলটাকে ভালো করে একটু গরম করে তারপরে আমি এগুলোকে ভেজে নেওয়ার সময় শেষের দিকে চুলার ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিব। এতে করে চিংড়ি শুটকিগুলো বা পেঁয়াজ রসুনগুলো খুব ভালোভাবেই ফ্রাই হয়ে যাবে। শেষের দিকে যদি চুলাটা কমানো না হয় তাহলে কিন্তু খুব দ্রুততার সাথে কালার চলে আসবে, আর মচমচে ভাবটা কিন্তু আসবে না। তাই একটু কম ফ্লেমের মধ্যেই, মানে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। তো চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। প্রতিটা উপকরণ খুব মচমচে করে ভেজে নিতে হবে, বারবার করে দেখতে হবে ঠিকমতো মচমচে হয়েছে কিনা।
তাহলে অনেক দিন ধরে সংরক্ষণ করা যাবে। তো কিছুটা তেল এভাবে করে ঝরিয়ে এরপর আমি চিংড়ি শুটকিগুলোকেও একটা কিচেন টিস্যুর মধ্যে নিয়ে নিব। এতে করে বাড়তি যেই তেলটা সেটা কিন্তু ঝরে যাবে। এখানে সেকেন্ড টিপস হচ্ছে আমার, বালাচাও তৈরিতে তেমন কোনো তেল থাকা যাবে না। তেল থাকলে কিন্তু তেলের একটা গন্ধ চলে আসবে, তাই অনেক দিন সংরক্ষণ করা সম্ভব হবে না। তো তেলটা আবার আমি দিয়ে দিলাম একই প্যানে। এবার আমি রসুনটা ভেজে নেব। বালাচাও তৈরিতে আমার আরেকটি টিপস হচ্ছে এখানে, আর সেটা হচ্ছে রসুন আর পেঁয়াজটা অবশ্যই দেশি নেওয়ার চেষ্টা করবেন। মানে দেশি পেঁয়াজ আর দেশি রসুন দিয়ে এটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসে আর সেটা মচমচেও থাকবে অনেক দিন। কন্টিনিউয়াসলি নেড়ে নেড়েই প্রতিটি উপকরণ ভেজে নিতে হবে, এতে ভাজাটা খুব ভালো হবে। বালাচাও চাইলে আপনারা ভর্তার মতো ধনেপাতা আর সরিষার তেল দিয়ে মেখে গরম ভাতের সাথে পাতলা খিচুড়ির সাথে খেতে পারেন। এছাড়াও আলু ভর্তা, বেগুন ভর্তা কিংবা শাকভাজির মধ্যে এই বালাচাও দিয়ে করলে সেটা টেস্ট বেড়ে যায় অনেক গুণ। বালাচাও এমনি এমনিও খাওয়া যায়, আবার চাইলে যে কোনো আড্ডায় আপনারা চায়ের সাথেও চানাচুরের মতো করে এই বালাচাওটা খেতে পারেন। একদিন বানিয়ে রাখলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, প্রায় মাস জুড়ে, যদি আপনি সবগুলো টিপস মেনে তারপর এই বালাচাওটা তৈরি করে নিতে পারেন। এই তো আমার রসুনটাও ভাজা হয়ে গেছে, আমি টিস্যুর মধ্যে নিয়ে নিয়েছি। এবার কিছু শুকনো মরিচ আমি এখানে ভেজে নেব। তো কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কন্টিনিউয়াসলি নাড়ার কারণে মরিচের সব পিঠে সমানভাবে সুন্দর মতো কালারটা চলে আসবে আর সব দিকেই সমানভাবে ভাজা হয়ে যাবে। তো শুকনো মরিচগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি। এগুলো তুলে এখন আমি একটু ঠান্ডা করে নিব। আর সেই ফাঁকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো তেল আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যত বেশি খেতে পারবেন ততটাই দিয়ে নেবেন। আমি এখানে আমার মতো করে ঝালটা দিয়ে নিলাম। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা দিয়েও লবণটা খুব ভালোভাবে মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি। মরিচের কাঁচা ভাবটা একটু দূর করে এখন এর মধ্যে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন ভাজা, এবার দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি শুটকি। তো প্রথমে আমি এখানে লবণটা 1 চামচ দিয়েছি, এবার এর উপরে আমি আরও 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতোই দিবেন আপনারা, আপনাদের যতটুকু লবণ প্রয়োজন। এবার দিয়ে দিব তেলে রাখা সেই শুকনো মরিচটাকে খুব ভালোভাবে আমি হাতে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি। কতটা মচমচে হয়েছে সাউন্ডে নিশ্চয়ই আপনারা ভালোই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।